প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণ পত্র হস্তান্তর রাষ্ট্রদূতের। বিদ্যুতের বাড়তি বিলের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণেই সংকট। নবায়নযোগ্য উৎস বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় 2টি ক্যাম্পে পাহাড় ধস। প্রাণ গেল 7 রোহিঙ্গা সহ 9 জনের। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জেলা প্রশাসনের। শেষ বিদায়ে ভালোবাসায় সিক্ত আয়াতুল্লাহ খামেনি। তেহরানে 10 কিলোমিটার দীর্ঘ শোক মিছিল। মরদেহ আজাদি স্কয়ারে বন্ধ তেহরানের আকাশসীমা। ভাইকিংস দাপটে থামল সাম্বার ছন্দ। হল্যান্ড নৈপুণ্যে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। অবসরে নেইমার। রাতে রোনালদো ইয়ামাল দ্বৈরথ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাত আরা জশোয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ। নিজেও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে গত মাসে মালয়েশিয়া ও চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বন্ধু প্রতিম দেশ সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হলো সরকার প্রধানকে। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পরে সৌজন্য সাক্ষাতের বিষয়ে ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। His Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient time. His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. এদিকে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরেই নতুন বই বিতরণের জন্য আগস্টের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে ছাপাখানাগুলোতে। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো, দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস IAPB এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ এলাকার শিশুদের চোখের জটিলতার চিকিৎসায় সরকারের নেওয়া পদক্ষেপে IAPB এর সহযোগিতা চাওয়া হয়েছে। স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামে গঞ্জের শিশুরা। এতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তারা পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং কাজকর্ম এবং শিশুর বিকাশে ক্ষতি হয়। তিনি বিশেষভাবে IAPBকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন। প্রতিমন্ত্রী আরও জানান, 10 লাখ মানুষের চোখের ছানি বিনামূল্যে অপারেশনের পরিকল্পনা নিচ্ছে সরকার। IAPB ইন্টারন্যাশনাল এজেন্সি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেক খেয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড। এবারের প্রতিপাদ্য, উন্নত পল্লীর সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ।
আয়োজনে সারা দেশে সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিবসটির আলোচনা অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে। এই অর্থ বছরে বিএনপি সরকার 43,000 কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, অর্থনীতিকে চাঙ্গা করবার যে কর্মসূচি বর্তমান সরকারের, এই কর্মসূচিগুলোতে আপনাদেরকে আগের মতো আবার ফিরে যেতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। উন্নত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গ্রাম বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি আমরা। এদিকে সিডার্ফ মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। The government of Bangladesh has taken series of programs which will benefit rural people as a whole. Some of these key programs are agriculture support, full debt waivers for smallholder farmers with outstanding agriculture loans up to Taka 10,000, benefiting over 1.2 million farmers. Village development hubs, utilizing institutions like ANSA BTP to transform villages into centers of governance, infrastructure and public services. বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের ভুতুড়ে বিলের কিছু ক্ষেত্রে করণিক ভুল পাওয়ার কথা স্বীকার করেছেন সচিব। অভিযোগ পেলে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে বিদ্যুৎ খাতের সংকটের জন্য আওয়ামী লীগ আমলের ভুল নীতিকে দায়ী করে প্রতিমন্ত্রী জানান, আগের চুক্তিগুলো পর্যালোচনা করছে সরকার। আর মন্ত্রী বলেন, নবায়নযোগ্য উৎস বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। অস্বাভাবিক বিদ্যুৎ বিল, ঢাকার বাইরে লোডশেডিং সহ গ্রাহক ভোগান্তির নানা অভিযোগ সামনে আসছে গত কয়েকদিন ধরে। এমন পরিস্থিতিতে সোমবার গণমাধ্যমের মুখোমুখি বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকরা। ব্রিফিংয়ে সচিব জানান, অতিরিক্ত বিলের অভিযোগ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে বিদ্যুৎ বিভাগ। দাবি করেন, মিটারে ত্রুটি নয়, বরং বেশি ব্যবহার ও বিদ্যুতের দাম বাড়ার কারণেই আসছে বাড়তি বিল। শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুড়ে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। বিদ্যুতের ব্যবহার বাড়াও একটি অন্যতম কারণ, আমরা আগেই বলেছি। কতিপয় ক্ষেত্রে কিছু করণিক ভুল আমরা শনাক্ত করেছি এবং সেগুলোর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ প্রতিকার করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত সক্ষমতা, বড় অঙ্কের ক্যাপাসিটি চার্জ, অসম চুক্তি সহ আওয়ামী লীগ আমলের ভুল নীতির কারণেই বিদ্যুৎ খাতের সংকট। তবে এসব চুক্তির বিষয়ে বিএনপি সরকারের অবস্থান কি জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে। বড় সমস্যা কি জানেন, রাষ্ট্র যখন একটি চুক্তি করে, সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। এদিকে রাজধানীতে আরেক আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার। যে সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, আমার মনে হয় পসিবল, খুবই পসিবল যদি আমরা করি। যেভাবে আমার কাছে ইনভেস্টাররা আসতেছে তাতে মনে হয় এটা পসিবল। নীতি নির্ধারকরা বলছেন, গ্রাম শহর লোডশেডিং বৈষম্য কমাতে সচেষ্ট রয়েছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা। কর্মস্থল বাংলা একাডেমিতে জানাজা, অশ্রুসিক্ত বিদায়। টানা ভারী বর্ষণে এক রাতেই কক্সবাজারে পাহাড় ধসে 7 রোহিঙ্গা সহ 9 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয় 5 জনকে। তবে এখনও ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কায় রোহিঙ্গারা। অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও প্রশাসন।
কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 11 রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুর রাজ্জাকের পরিবারের 5 সদস্য। তখন ভারী বৃষ্টিপাত হচ্ছে। এক পর্যায়ে পাহাড় ধসে মাটি চাপা পড়েন 5 জনই। চিৎকারে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত এগিয়ে এসে মাটি কুড়ে 4 জনের মরদেহ উদ্ধার করেন। জীবিত একজনকে নেওয়া হয় হাসপাতালে। এদিকে রাত 2টার দিকে ক্যাম্প 15 জামতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে আরেক পরিবারের 5 সদস্য। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে 3 ঘন্টার চেষ্টায় মাটি কুড়ে 5 জনকে উদ্ধার করলে তাদের মধ্যে স্বামী স্ত্রী ও শিশু সহ 3 জনের মৃত্যু হয়। 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। এছাড়া ক্যাম্প 7-এর ডি ব্লকে পাহাড় ধসের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়। যদি অতি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, যেন শেল্টারে দ্রুত চলে যায়। এভাবে আমাদের জনসচেতনমূলক কার্যক্রম চলমান ছিল এবং চলমান আছে। অন্যদিকে কক্সবাজার শহরের সাত্তার ঘুনা এলাকায় রাত 3টার দিকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে স্থানীয়রা মা ও ছেলেকে প্রাণে বাঁচাতে পারলেও মারা যান বাবা আলী আকবর। চব্বিশ ঘন্টায় কক্সবাজারে 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কর্মজীবী মায়ের সন্তানের সঠিক বিকাশ ও শিক্ষার জন্য দিবাযত্ন কেন্দ্রকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে পানি ভবনে কর্মশালায় তিনি বলেন, দেশের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায় সরকার, তা দিবাযত্ন কেন্দ্রের মাধ্যমে এগিয়ে যাবে। কিন্তু আগে আসলে বোঝা যায় নাই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পানি ভবনে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালায় অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। মানুষের মস্তিষ্কে শুরুতেই সারা দেশে শিশুদের জন্য 43টি ডে কেয়ার সেন্টার বা দিবাযত্ন কেন্দ্র চালু ও পরিকল্পনা তুলে ধরেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। উদ্যোগ প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। প্রান্তিক লেভেল বলতে জেলায় উপজেলায়, সেটি সরকারি হোক বেসরকারি হোক, আমরা কিন্তু এটাকে অ্যাকোমোডেট করতে পারি এবং অ্যাড্রেস করতে পারি। সরকার আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছে উল্লেখ করে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, পাইলট প্রকল্প হিসেবে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও এগিয়ে নেওয়া হবে দিবাযত্ন কেন্দ্র। আবারও এই ডে কেয়ার নিয়ে আমাদের উদ্যোগ এখন যে আমরা এটাকে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই। কর্মজীবী নারীদের সন্তান নিয়ে জীবন সংগ্রামের কথা তুলে ধরে ডাক্তার জুবাইদা রহমান বলেন, ডে কেয়ার সেন্টার না থাকলে সুস্বাস্থ্য থেকে বঞ্চিত হবে আগামীর শিশুরা। মানসম্মত প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম হবে ডে কেয়ার সেন্টার থেকেই। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন, ভিত্তি সততার, ভিত্তি নিষ্ঠার। এর আগে 2 মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে তেজগাঁও সরকারি শিশু পরিবার ও ভূমি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্র ঘুরে দেখেন ডাক্তার জুবাইদা রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। শনিবারের মধ্যে সব ক্লিনিকে বাধ্যতামূলক ডেলিভারি রুম চালু করতে হবে, না হলে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে বিজয়নগরে বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটির কর্মশালায় মন্ত্রী বলেন, আগামীতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার অধিকাংশ হবে মিড ওয়াইফারি কর্মী। এর মধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। প্রতিটা জায়গায় মিডওয়াইফারদের চাকরির ব্যবস্থা করতে হবে, নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দ্য নেশন। আমরা যদি আমাদের মায়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি,
আমরা দেশের উন্নতি করতে পারবো না। ভোগান্তি কমিয়ে আর্থিক সেবায় গতি আনতে সব শ্রেণীর মানুষকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শেয়ার বাজার, ইন্স্যুরেন্স সহ প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ও অপব্যবহার ঠেকাতে ডিজিটালাইজেশন ব্যবস্থা বাস্তবায়নের তাগিদ দেন মন্ত্রী। সকালে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে কথা বলেন আমির খসরু। অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্ভাবনী প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট সমস্ত দেশটাকে ডিজিটালাইজেশন করতে হবে। সাধারণ জনগণ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। ইনক্লুসিভনেস আপনি খালি অর্থনীতিতে আনলে হবে না, এই যে মানুষের দুয়ারে সার্ভিস পৌঁছানোর ব্যাপারে যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এগোনোর কোনো সুযোগ নেই। ভীষণভাবে যে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, আমরা ইন্স্যুরেন্সের ক্লেম পাচ্ছে না, শেয়ার বাজারে যারা আছে যারা এটাকে মিসইউজ করছে, প্রতিটি ক্ষেত্রে মিসইউজ হচ্ছে, এগুলোকে যদি চেক দিতে হয় আমাকে এটা ফুলি ইমপ্লিমেন্টেশন করতে হবে। এলডিসি উত্তরণের পর দেশের অর্থনীতিতে চ্যালেঞ্জ আরও বাড়বে। এজন্য এখন থেকেই অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক ও রফতানিমুখী করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে এক কর্মশালায় মন্ত্রী বলেন, অর্থনীতির গতি ফেরাতে কাজ করছে সরকার। রপ্তানিকে অগ্রাধিকার দিয়েই আমাদের অর্থনীতিকে সাজাতে হবে এবং অবশ্যই এটাও আপনারা জানেন যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, সেই চ্যালেঞ্জগুলি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে বাড়বে ছাড়া কিন্তু কমবে না। কর্মশালা থেকে যা যা প্রয়োজন তার সবটাই সংশ্লিষ্ট সকল নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমি ঘাড়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শ্রদ্ধা জানিয়েছেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। শেষ কর্মস্থল বাংলা একাডেমি অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রতিটি স্থানেই ছিল শোক আর শ্রদ্ধার আবহ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বরেণ্য এই শিক্ষাবিদকে। সোমবার বেলা 11টায় শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। বাঙালির যে জাতিসত্তার বিকাশের জন্য ওনার যে অবদান সেটি স্মরণীয় হয়ে থাকবে। স্যারকে হারানোতে আমরা সত্যিকার অর্থে একজন অভিভাবককে হারিয়েছি। আমি ওনাকে একজন নিবেদিত প্রাণ চিন্তক মানুষ হিসাবে মনে করি। যে চিন্তাটা দল নিরপেক্ষ ছিল না, সেটা ছিল মানুষের কল্যাণের জন্য। আমাদের শিক্ষা, সংস্কৃতি, মননশীলতার ক্ষেত্রে যারা আইকনিক ভূমিকা পালন করেছেন, এক ধরনের বাতিঘরের ভূমিকা পালন করেছেন, আবুল কাশেম ফজলুল হক তার মধ্যে অন্যতম। পরে অপরাজয় বাংলার পাদদেশে নেওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে বিদায় জানানো হয় আবুল কাশেম ফজলুল হককে। তার লেখনীর মাধ্যমে, তার কাজের মাধ্যমে আমাদেরকে তিনি অত্যন্ত আলোকিত করেছেন। এমন একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়াটা অত্যন্ত অপূরণীয় ক্ষতির মুখোমুখি আমরা হয়েছি। এর আগে সকালে শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে নেওয়া হয় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। বরেণ্য শিক্ষাবিদকে শ্রদ্ধা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, শিক্ষা সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন আবুল কাশেম ফজলুল হক। তার অসমাপ্ত কাজ সম্পন্ন ও স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। তার প্রবন্ধ, তার গল্প সবই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণে তিনি বলেছেন। আবুল কাশেম ফজলুল হক সাহেবের এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করব। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় আবুল কাশেম ফজলুল হকের শেষ জানাজা। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বরেণ্য এই শিক্ষাবিদকে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ির সন্ত্রাসীদের গোলাগুলিতে 3 জন নিহত হয়েছেন। দুপুরে পানছড়ির মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাজার থেকে ফিরছিলেন 3 যুবক। আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানে চলছে রাষ্ট্রীয় শোক মিছিল। 10 কিলোমিটার দীর্ঘ শোক যাত্রা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে আজাদি স্কয়ারে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। শোকের জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজপথে নেমেছেন লাখো মানুষ। কান্না, প্রার্থনা আর স্লোগানে প্রকম্পিত ইরানে চলছে ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকযাত্রা। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সোমবার আবারও তেহরানের রাজপথে মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় মর্যাদায় খোলা ট্রাকে করে বহন করা হয় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন। রাজধানীর ইমাম হোসেইন স্কয়ার থেকে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে শুরু হওয়া শোকযাত্রায় জাতীয় পতাকা, ব্যানার ও খামেনির প্রতিকৃতি হাতে অংশ নেন ইরানিরা। প্রিয় নেতাকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকে। কেউ কেউ কফিনবাহী ট্রাকের কাছে গিয়ে শেষ শ্রদ্ধা জানানোর চেষ্টা করেন। গ্রীষ্মের তীব্র গরমে শোকাহত মানুষের স্বস্তির জন্য ভিড়ের উপর পানি ছিটাতে দেখা যায় স্বেচ্ছাসেবীদের। কর্তৃপক্ষ জানিয়েছে 10 কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রা তেহরানের প্রধান সড়ক অতিক্রম করবে। আজাদি স্কয়ারে সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নেওয়া হবে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেয়ার কথা রয়েছে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খামেনিকে। এদিকে শোকানুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে রাজধানীর আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। নরওয়ের অবিস্মরণীয় জয়ে ধূলিসাৎ হল ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। কোটি ভক্তকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেসাওরা। হল্যান্ডের নৈপুণ্যে ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত নরওয়ের সমর্থকরা নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে খেলা দেখেছেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। যদিও ব্রাজিলের খেলা তাদেরকে হতাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। নিউ ইয়র্ক ও নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে নরওয়ে ভক্তদের উৎসব। হলুদ বসন্তের ছটা একেবারে হারিয়ে গেল লালের আবিরে। সেলেসাওদের হারে তাই কাঁদল ভক্তরা। টান উত্তেজনায় ভরপুর ম্যাচে শেষ হাসিটা হাসল আর্লিং হালান্ডের দল। Great upset, good game. Feel great, man. Feel great. Amazing game. Only good vibes. You know, we're here to win it, so we'll see. Amazing. This is my second game, and if it wasn't for Holland, we wouldn't be here today. If it wasn't for the fans of Norway and what they do, we wouldn't be here. শেষ 16 এ যেন ছিল রুদ্ধশ্বাস লড়াই। প্রথম 2 মিনিটেই নরওয়ের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। 14 মিনিটে পেনাল্টি পেয়েও জালে জড়াতে পারেনি ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেজ। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগেই এত কাহিনী। ব্রাজিলের বিপক্ষে জিতে নরওয়ের ভক্তরা এখন সেমিফাইনালের স্বপ্নে বিভোর, আর স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতর ব্রাজিল। It was bad. It wasn't great. I was so sad. I feel very disappointed right now. It was a tough loss for Brazil. My daughter was very upset. প্রথমেই যখন পেনাল্টিটা মিস হয় তখনই ভাবলাম যে আজ আমাদের ভাগ্য সহায় দিচ্ছে না। সেকেন্ড হাফে এনরিকের চান্স মিস, এই দুটোই ভাইটাল হয়ে গেল। আর হালান্ড দুটো চান্স, দুটো গোল। 80% দর্শক ব্রাজিলের সমর্থক, সবার মন ভেঙেছে। তবে আর্জেন্টিনার সমর্থকরা বেজায় খুশি। অসাধারণ লাগছে আমার। We're finally out. Brazil's out. Argentina, Messi going to the finals. You already know. এবারের বিশ্বকাপে শুরু থেকেই হট ফেভারিট কিংবা ছন্দের ছিল না ব্রাজিল, কিন্তু তারপরেও রাউন্ড 16তে এসে হেক্সা মিশনের স্বপ্ন দেখেছিল সেলেসাও ভক্তরা। কিন্তু সেই স্বপ্ন গুড়ে বালি, যা কাঁদালো কোটি কোটি ব্রাজিল ভক্তদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাট লাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর রাষ্ট্রদূতের।
বিদ্যুতের বাড়তি বিলের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণে সংকট। নবায়নযোগ্য উৎস বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। ভাইকিংস দাপটে থামল সাম্বার ছন্দ। হল্যান্ড নৈপুণ্যে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। অবসরে নেইমার। রাতে রোনালদো ইয়ামাল দ্বৈরথ। এই ছিল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।